ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান সাহেব। দর্শক সবাই জানেন যে সিলেটে চলছে জিম্বাবুয়ে বাংলাদেশ প্রথম টেস্ট এবং বাংলাদেশ এখনও পর্যন্ত 25 রানে পিছিয়ে আছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে 57 রানে 1 উইকেট। দ্বিতীয় দিন শেষে তৃতীয় দিনের খেলা এখনও পর্যন্ত মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। এখনও পর্যন্ত এক বলও মাঠে গড়ায়নি। দুপুর 1টা থেকে খেলা শুরু হওয়ার কথা রয়েছে এবং আজকে 1 ঘন্টা এক্সটেন্ড করা হচ্ছে, অর্থাৎ 6টা পর্যন্ত কিন্তু এই তৃতীয় দিনের খেলাটা চলবে। আমরা আলোচনা করব এই সিলেট টেস্টের গতিপথ নিয়ে। বৃষ্টিতে কি পরিবর্তন হলো, বাংলাদেশে আদৌ কোনো সুবিধা হলো কিনা এই বৃষ্টিতে, আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো। আমাদের সাথে সেই আলোচনায় আছেন ক্রিকেটার আসিফ আহমেদ রাতুল। রাতুল, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। থ্যাংক ইউ। দর্শক, মূল আলোচনায় ফিরবো। যেটা বলছিলাম যে বৃষ্টিতে রাতুল তৃতীয় দিন অলমোস্ট অর্ধেকের বেশি সময় বৃষ্টিতে ভেসে গেছে, সেটা কতটা প্রভাব ফেলতে পারে এই সিলেট টেস্টে এবং সেটা বাংলাদেশের জন্য কতটা মানে ভালো হলো কি মন্দ হলো, কি বলবেন আপনি? না, প্রথমত কথা হচ্ছিল এইটা 3 নাম্বার দিন। যদি এটা 4 নাম্বার দিন হতো তাহলে বলতাম এটা বাংলাদেশের ফেভারে আছে, বাট আলটিমেটলি 3 নাম্বার দিন 1টা থেকে শুরু হচ্ছে, 4 ঘন্টা খেলা হচ্ছে না। বাট বাংলাদেশ হ্যাজ টু ব্যাট ওয়েল। বাংলাদেশ এই টেস্টটায় যদি রিকভার করতে হয় দে হ্যাজ টু ব্যাট রিয়েলি ওয়েল। আর এটা একটা টেস্ট ম্যাচে নাম্বার 4 পর্যন্ত থেকে যদি আপনি বড় রান না আসে তাহলে টেস্ট ম্যাচে বড় রান আসা খুব টাফ। মানে ম্যাক্সিমাম টাইম এই জিনিসটা হয়। তো আমি আশা করব ফার্স্ট ইনিংসে যে ভুলগুলো করেছে সেই ইনিংসে সেই ভুলটা করবে না এবং বাংলাদেশকে একটা ভালো ডিফেন্ডেড একটা স্কোর দিবে। জি, এখনো পর্যন্ত 25 রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 57 রান করেছে, 1 উইকেট পড়ে গেছে। অর্থাৎ সেই যে ব্যর্থতার ধারাবাহিকতা, আমরা যদি বলি ওপেনিং পেয়ারে 11 ইনিংস গেল, এখনো পর্যন্ত অর্ধশত রানের জুটি আমরা পাইনি 11 ইনিংস ধরে ওপেনিংয়ে। এই খরাটা কাটছে না, মানে এর থেকে কোনো উত্তরণের উপায় আছে নাকি? আমার কাছে মনে হয় বাংলাদেশের, আপনার প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন, যে বাংলাদেশের যে আমি আজ থেকে আমি যখন ছোট ছিলাম, যখন 2002 সালে জাভেদ ভাইরা যখন ওপেনিং ব্যাটিং করতো, তাদের অ্যাভারেজ আপনি দেখবেন যে আমাদের এখন যে প্লেয়ার ব্যাটিং করতেছে ওপেনিংয়ে, ওদের অ্যাভারেজও দেখবেন বিলো 25। তো 2025-এ টেস্ট ক্রিকেটে আপনার বিলো 25 মানে এটা পুয়ারের থেকেও নিচে। আমরা যে টিম, আমরা যে এখন ক্রিকেট যে ইনফ্রাস্ট্রাকচারে গিয়েছে, আপনি ভালো ভালো টিমগুলি দেখবেন অ্যাভারেজ 40+ থাকে। আমাদের এখানে 35+ অ্যাভারেজে আপনি 3-4 জনকেও পাবেন না এতগুলো ব্যাটসম্যানের মধ্যে থেকে। তো অ্যাভারেজটা ইমপ্রুভ করতে হবে এবং বড় রান করতে হবে। আর এটা 57 ফর 1 আছে, এটা 57 ফর 3-4ও হইতে পারতো যদি জয়ের ক্যাচটা নিত। একদম ইজি একটা ক্যাচ মিস করেছে। মুজিব রহমানি যে ফ্লোতে বল করতেছিল, আমার কাছে মনে হয়েছে যদি ওই ক্যাচটা নিত তাহলে ইট কুড বি মোর ওয়ার্স্ট দেন নাও। তো সেই জায়গাটা থেকে আপনার কাছে মনে হয় কিনা যে যেহেতু আবার বৃষ্টি হয়েছে, মাঠের কিছুটা আমার মনে হয় বোলারদের অনুকূলেই থাকবে, একটা শঙ্কায় কাজ করছে কিনা এই মুহূর্তে বাংলাদেশের নামার আগে? আপনার টেস্ট ম্যাচে আপনার বৃষ্টি হলে তো একটু ওয়েট আউটফিল্ড একটু স্লো হবেই। হ্যাঁ, এত যদি বৃষ্টি হয়ে থাকে, আর হলো ড্যাম কন্ডিশনও হতে পারে, হালকা ড্যামও হতে পারে, উইকেটটা কাভার থাকে, একটু ড্যাম হতে পারে। তো এটা বলারদের ফেভারে যেতে পারবে। বাট আমরা অ্যাজ আ বাঙালি হিসাবে পজিটিভলি নেই যে এটা একটা মানে আমাদের যে ব্যাটিং ফ্লোটা বাদে যাচ্ছিল, ওরা যে একটা ভালো স্পেল করতেছিল, তো এই যে গ্যাপটা হয়েছে, এই ব্রেকটার মধ্যে একটা ভালো কিছু আসতে পারে, যেটা আমরা ক্রিকেটে দেখে থাকি। ব্রেক ইজ গুড ফর যে কোনো একটা টিমের জন্য, ব্রেকটা ভালো থাকে। আশা করবো এটা আমাদের জন্য যেন হয়। জি, একটু প্রথম ইনিংস নিয়ে আলোচনা করতে চাই। আপনি যদিও বলে ফেলেছেন ইতিমধ্যেই যে আসলে ব্যাটারদের ঘুরে দাঁড়ানো উচিত কিংবা ভালো করতে হবে। 191 রান জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে, এবং জিম্বাবুয়ে আলটিমেটলি সেই রানটাও টপকে গেছে। কিন্তু এই সময় এসে যদিও একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে, অনেকগুলো সিনিয়র ক্রিকেটাররা নেই, মুশফিকুর রহিম বাদে বা মুমিনুল হক বাদে, সেরকম বড় অনেকগুলো টেস্ট খেলেছে, এই ধরনের ক্রিকেটের সংখ্যাটা কম আছে। তারপরও আপনার কাছে মনে হয় কিনা দেশের মাঠে খেলা হচ্ছে, সিলেটে খেলা হচ্ছে, জিম্বাবুয়ের সাথে 191 রানে অল আউট হয়ে যাওয়া সেটা এক ধরনের অশনি সংকেত কিনা?
এটা দুইটা প্রশ্ন। প্রথম প্রথম আপনাকে আমি প্রথম অ্যান্সারটা করতে চাই। বাংলাদেশে কিন্তু কোনো নতুন ব্যাট যারা এই টিমটা যারা দেখেছি, আপনি বলারের কথা বলতে পারেন যে খালেদ নতুন, তাও অনেকদিন ধরে টিমের সাথে আছে। তো নাহিদ রানা নতুন, হ্যাঁ। তো ব্যাটসম্যান যারা আছে ভাইয়া, তারা কিন্তু ধরেন আমাদের বাংলাদেশের ক্রিকেটে কিন্তু টেস্ট ক্রিকেটটা একটু কম হয়, অন্য ক্রিকেটের থেকে টেস্ট ক্রিকেটটা কম হয়। এখানে আপনি মিরাজের ক্যারিয়ার দেখবেন 10 ইয়ার্স হয়ে যাচ্ছে, শান্তর ক্যারিয়ার 8 ইয়ার প্লাস। আপনি তারপরে আপনার জয় মনে হয় যে কালকে ক্রিকেট মানে ন্যাশনাল টিমে ঢুকছে, বাট ওরও কিন্তু 3 বছর প্লাস হয়ে যাচ্ছে। সাদমান 5 ইয়ার্স। এখানে নতুন বলতে কোনো শব্দ নাই। আর আপনি এখানে আসলে আপনার ক্লিক করতে হবে, সরি টু সে, বাট ক্লিক করতে হবে। আর আমার কাছে মনে হয় যে আমি নতুন বলে যে যে 100 আমাদের ওপেনাররা টপ অর্ডাররা যেভাবে আউট হয়েছে, কটু লেগেছে কিনা পেজ 120 122 পেজে বল করতেছে, যেটা আপনার জয় যে যার বলে আউট হয়েছে, সাদমান যার বলে আউট হয়েছে, মানে আমার কাছে মনে হয় না অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসাবে এটা খুবই, এবার যেমন জয়ের যে বলটা করেছিল মুজার আম্বানি লাস্ট গতকালকে, এরকম বল কিন্তু আপনি ফার্স্ট ইনিংসে আপনি কিন্তু দেখবেন না যে এরকম বল করেছে ওই স্পেলের মতো। ওই স্পেলে আমরা যদি রিকভারি করতে পারি, আমার কাছে মনে হয় ফার্স্ট ইনিংসে এরকম কোনো আহামরি বোলিং করে নাই, যেটা আমাদের এই মানে জিম্বাবুয়ের বোলারদের যতটা না কৃতিত্ব, তার চেয়ে এই আউট হওয়ার পিছনে বাংলাদেশি ব্যাটারদেরই আমার কাছে মনে হয় অনেক আপনি বেশি। 100% আপনি স্পিনিং এরটা দেখেন না, লেফট আর্ম স্পিনার যে মুশফিক ভাই যে বলে আউট হয়েছে, তাইজুল যে বলে আউট হয়েছে, ড্যাম শর্ট বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছে, ওগুলা বলে আমরা টেস্ট ক্রিকেট আউট হচ্ছি। আমাদের সাথে সিলেটে আমাদের প্রতিনিধি আছেন, আমাদের সহকর্মী আছেন আশিক রুদ্র। আমরা একটু তার কাছ থেকে জেনে নিতে চাই। রুদ্র, আমরা যতটুকু জানতে পেরেছি যে 1টা থেকে খেলা হচ্ছে, 6টা পর্যন্ত চলবে আজকে। সেই 6টা পর্যন্ত আসলে কিভাবে হবে কিনা, ডে লাইটটা সেই পর্যন্ত থাকবে কিনা সিলেটে, সেটাও একটা প্রশ্ন। তারপরও এই ধরনের উইকেটে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে, কত দূর যেতে পারে বাংলাদেশের ইনিংসটা? শোয়েব যেটা বলছিলেন যে 6টা পর্যন্ত খেলা হবে, তবে সেটা বিরতিহীন হবে কিনা সেটা একটা প্রশ্ন। কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে বৃষ্টি মানে মেঘাচ্ছন্ন, না বিরতিহীন না, আমরা যেটা জানতে পেরেছি যে 3:30টার দিকে একটা টি ব্রেক হয়েছে। তবে একটা সময় ম্যাচ শুরু হওয়ার কথা, অর্থাৎ এখন লাঞ্চ বিরতি চলছে। তবে গতকালকে আমরা যেটা দেখছিলাম যে মুমিনুল হক এবং মাহমুদুল হাসান জয় একটা মোটামুটি একটা ছন্দ পেয়ে গেছিল, তারা ভালোভাবেই বেশ সাবলীলভাবে ব্যাট করছিলেন। সেই রিদমটা হয়তো একটু ব্রেক পড়ে যেতে পারে এখন যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, যে বৃষ্টি হওয়ার কারণে একটু হলেও হয়তো বা উইকেট একটু ড্যাম থাকবে, আউটফিল্ড স্লো থাকবে, পেসার যারা আছেন জিম্বাবুয়ে হয়তো বা একটু সুবিধা পাবে, বাড়তি অ্যাডভান্টেজ পাবে। সব কিছু মিলিয়ে আসলে হয়তোবা তাদের প্রথম 1-1.5 ঘন্টাটা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট। সেই 1-1.5 ঘন্টা যদি এই দুই ব্যাটার খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারে, তাহলে হয়তোবা বাংলাদেশ প্রত্যাশা করতে পারে যে প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংস একটা বড় একটা স্কোর গড়া, জিম্বাবুয়েকে একটা বড় টার্গেট দেয়া। এখানে যে উইকেট আমরা দেখতে পাচ্ছি এখনও যথেষ্ট ব্যাটিং ফ্রেন্ডলি, সেক্ষেত্রে আসলে 300+ অন্তত তাদেরকে টার্গেট দিতেই হবে যদি বাংলাদেশ সিলেট টেস্টটা জিততে চায়। শোয়েব, অর্থাৎ প্রায় 400-র মতো দ্বিতীয় ইনিংসে রান করতে হবে। আমরা একটু ওয়েদার ফোরকাস্টে জানতে চাই, আজকের দিনে আরও বৃষ্টির শঙ্কা আছে কিনা, আমরা একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে আবহাওয়ার সবশেষ অবস্থাটা আসলে কি ওখানে। সেটাই বলছিলাম, ওয়েদার ফোরকাস্ট যেটা বলছে আজকে মোটামুটি কিন্তু সারাদিনই বৃষ্টি হওয়ার কথা, এবং আমরা দেখতে পাচ্ছিলাম সেই ভোর রাত থেকে কিন্তু আমরা দেখতে পারবো কিনা যে উইকেটের কন্ডিশনটা নির্দিষ্ট সময় শুরু হয়নি, এবং আজকেও কিন্তু বৃষ্টি কয়েক দফা হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল অর্থাৎ টেস্টের 4র্থ দিনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে যদি এভাবে বৃষ্টি চলমান থাকে, সেক্ষেত্রে টেস্টের ভাগ্য আসলে কোনো রেজাল্ট আসবে কিনা সেটাও একটা বড় আসলে শঙ্কা। এছাড়া যদি বৃষ্টি কোনো ধরনের কোনো প্রভাব না পায়, বাংলাদেশ যদি ভালো ব্যাটিং করে, তাহলে আমরা কিন্তু পজিটিভ কিছু প্রত্যাশা করতেই পারি। শোয়েব, রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাতুল যেটা বলছেন যে 4র্থ দিনেও কিন্তু বৃষ্টির শঙ্কা রয়েছে, সেক্ষেত্রে হয়তো বা তার যদিও লো স্কোরিং ম্যাচ আমরা দেখেছি প্রথম 2 ইনিংসে, শেষ পর্যন্ত বৃষ্টি জিতে যায় কিনা দেখার বিষয়। আমরা প্রথম ইনিংসে বলছিলাম, দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে তাদের যে ধরনের লড়াই দেখেছি, তারা কিন্তু লিড নিয়েছিল, একটা লিডটা খুব বড় নয়, তারপর ছোটখাটো একটা লিড হলেও তারা লিড নিতে পেরেছে। কিন্তু আপনার কাছে মনে হয় কিনা যে সেই লিডটা যেভাবে বল করেছে কিংবা সবকিছু মিলিয়ে লিডটা নাও হতে পারতো যদি কিছু ফিল্ডিং কিংবা ক্যাচ মিসের মহড়া যদি না থাকতো? হ্যাঁ, ক্যাচ মিস তো হয়েছে বটেই, এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা যে
প্রথম দিনে যে আমরা যে প্রথম স্পেলে যে কিছু ওভার দিন শেষে যে বল করেছি, আমরা রানও অনেক কনসিড করেছি। সেকেন্ড ডেতে কিন্তু হাসান, তারপরে আপনার হচ্ছে নাহিদ রানা, ওরা কিন্তু লাইন অ্যান্ড লেন্থে স্ট্রক বল করার চেষ্টা করেছে, কিন্তু যে 20 ওভার যে ছিল আমাদের যে আমরা যে অল আউট হওয়ার পরে যে প্রথম দিনের যে সেশনটা ছিল, আমরা 5 পয়েন্ট+ রান দিয়েছি, আপনি মনে দেখেছেন। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটে ইকোনমিটা অনেক ইম্পর্টেন্ট। ব্রায়ান বেনেট তিনি ওয়ানডে মেজাজে খেলছিলেন, তার বলের চেয়ে রান বেশি ছিল। বলের থেকে রান বেশি, এটাই আমি বলছিলাম যে বলের থেকে রান বেশি ছিল। বাট আমার কাছে মনে হয় ভাই এই উইকেটে স্পোর্টিং উইকেট, আমরা সবসময় বলে থাকি ব্যাটসম্যান বোলাররা যে স্পোর্টিং উইকেট লাগবে, স্পোর্টিং উইকেট লাগবে। তো এটা কিন্তু স্পোর্টিং উইকেট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে এটা আইডিয়াল উইকেট টু রান, মানে টু স্কোর। উইকেটে বল ব্যাটে আসতেছে, সবকিছু হচ্ছে, স্পিনিং ট্র্যাক হচ্ছে না। বাট আমার সবচেয়ে দুঃখজনক লেগেছে এরকম আমাদের মতো, আমাদের নাহিদ রানাদের মতো সেরকম মানে ফিয়ার্সি বোলারও কিন্তু আমরা লক্ষ্য করিনি জিম্বাবুয়েতে। কিন্তু আমার কাছে আমি আবারও এই কথাটা আসতেছি যে ওদের যে স্পিনাররা যে 5টা উইকেট পেয়েছে, এটা বিশ্বাস করেন ভাইয়া, আমার এটা আমি মানতেই পারতেছি না, যে আমার অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসাবে আমার এটা হজমই হচ্ছে না। যে এবং যে একটা আসে একটা ভালো বল করে, আমাদের মিরাজ কিছু ভালো বল করে উইকেট পেয়েছে, বাট ও একটা আসে না যে আমি উইকেটটা নিব, বলার ভালো বল করে উইকেট নিবে, বাট এই জিনিসগুলো হয়নি। তো এইটার থেকে আমি খুব আপসেট হয়েছি। এবং পেস বলেও যে রাইট হ্যান্ডেড পেস বলারটা ছিল, 122-তে বল করতেছে ফ্ল্যাট ট্র্যাকে, ও স্নিক নিতেছে 2টা নতুন মানে ওপেনারে। তো এটা খুবই দুঃখজনক। জি, একটু কোচ সালাউদ্দিন, সিনিয়র সহকারী কোচ, তার কথা একটু ফিরে যেতে চাই। তিনি প্রথম দিন শেষে বলেছিলেন যে বাংলাদেশের স্কিল নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, ক্রিকেটারদের স্কিলের দুর্বলতা আছে। এত বছর পরে এসে স্কিল নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন একজন ক্রিকেটার হিসেবে আপনি মানে কেমন বোধ করেন? স্যার 100% রাইট আছে এই কথাটা ভাইয়া। আমরা তো অনেক কথা টিভিতে আসলেও অনেক কিছু, কারণ আমাদের তো সতীর্থ আমাদের ছোট ভাই হয় বা আমাদেরই ফ্রেন্ড সার্কেল হয়, অনেক কথা চাইলেও বলা যায় না। স্যার কিন্তু সত্য কথা বলছে, যেটা বলছে যে স্কিল সেট নিয়ে 100% ঠিক কথা বলেছে। আমাদের ওপেনিংয়ের যে প্লেয়ার আছে, আপনি যদি অ্যাজ এ ভিউয়ার হিসেবে দেখবেন, নতুন বলে যে টেকনিক আছে, সেই টেকনিকে নতুন বলে সার্ভাইভ করা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুবই টাফ। আমরা ইন্ডিয়ার সাথে সেটার মহড়াটা আমি আপনি বুমরা যখন বল করেছে, যারা ক্রিকেট ভিউয়ার, ক্রিকেট লাভার, বুমরার বোলিংয়ের টাইমেই কিন্তু আমাদের ওপেনাররা যারা আছে, তাদের ব্যাক লেগ, ফ্রন্ট লেগ কোথায় গেছে না গেছে, যারা ক্রিকেট বোঝে, ক্রিকেট নিয়ে পড়ে থাকে, যারা কোচ, যারা ক্রিকেট প্লেয়ার, তারা বুঝতে পারবে যে কি টেকনিক্যালি কার কি দুর্বলতা। আমি যদি এই জিনিসটা বেশি বিশ্লেষণ করতে চাই, জিনিসটা আমার কাছে মনে হয় না জিনিসটা শোভনও হবে, বাট প্রবলেম আছে ভাই, 100% প্রবলেম আছে। তবে নিবেদন নিয়ে কোনো প্রশ্ন নেই। আবার তিনি এটাও বলেছেন যে নিয়মিত অনুশীলন করছেন, কঠোর অনুশীলন করছেন, তারপরও কেন স্কিলের ঘাটতিটা থাকবে? আমি যদি নিয়মিত অনুশীলন করেই যাই, সেক্ষেত্রে কি আলটিমেটলি টিম ম্যানেজমেন্টের উপর দায়টা বর্তায় কিনা? এটা স্যার যদি এই কথা, আমি জানি না স্যার এই কথা বলছে কিনা, বাট আপনি বলতেছেন, তিনি বলেছেন। হ্যাঁ, যদি এটা বলে থাকে তাহলে স্যার অ্যানসার করছে, স্যারই কিন্তু আবার কোয়েশ্চেন করেছে যে স্কিলে ঘাটতি আছে, কিন্তু হ্যাঁ চেষ্টা তো অবশ্যই করতেছে, ওই জায়গায় যে পরিমাণ ফ্যাসিলিটি যেভাবে করতেছে। তো আমার কাছে মনে হয় যে ভালো কুইক লার্নার, যে প্রত্যেকটা জায়গায় যে আপনি স্মার্ট ইনাফ হলে, কুইক ডিসিশন মেকার হলে, হার্ডওয়ার্ক করলে এবং কুইক থিঙ্কার হলে, আপনি আর একটা প্রবলেমকে আপনি সলভ করতে পারবেন। বাট আপনি সারা রাত পড়লেন কিন্তু মাথার মধ্যে জিনিসটা আপনি নিতে পারলেন না, বুঝে না পড়লে, তো আপনি পরীক্ষার টাইমে যে আপনার প্রবলেম হবেই। আপনি বুঝে সবকিছু করতে হবে, আর ফাস্ট লার্নার হতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ ক্রিকেট ইজ আ মেন্টাল গেম। তো আপনার যা কিছুই হবে, সেই জিনিসগুলো, প্রবলেমগুলি অ্যাজ ফাস্ট অ্যাজ ফিউরিয়াস আপনার ক্যাচ করতে হবে, প্রবলেমকে সলভ করতে হবে। এত হতাশার মাঝেও আমরা পেস বোলিং যে ইউনিটটা রয়েছে, সেটা নিয়ে কিছুটা হলো সন্তুষ্টির জায়গা আছে এবং সেখানে কথা বলার জায়গা আছে। অনেক হতাশার গল্প আমরা করলাম, তার মাঝেও পেস ইউনিটের প্রশংসা কিন্তু না করে উপায় নেই। যেভাবে বল করছেন, আপনি বলছিলেন যে প্রথম দিনটাতে হয়তো খুব একটা লাইন লেন্থ বজায় রাখতে পারেনি বোলাররা, তবে দ্বিতীয় দিনে আমরা চমক দেখেছি। নাহিদ রানা শুরুতেই 3টি উইকেট তিনি নিয়েছেন এবং যেই গতির ঝড় তুলেছেন, পাশাপাশি হাসান মাহমুদ কিংবা খালেদের কথাও বলতে হয়। নাহিদ রানাকে প্রথম টেস্টে যে তাকে এনওসি দেয়া হয়নি, বিসিবি দেয়নি, তিনি তার মানে যথার্থতা প্রমাণ করতে পেরেছেন বলে আপনার মনে হয় কিনা পিএসএল খেলার জন্য? হ্যাঁ, ও তো ভালো করতেছে এবং যথার্থ প্রমাণ করতেছে। ও যতগুলি টেস্ট খেলেছে এখন পর্যন্ত, ও তো নতুন,
যতগুলি টেস্ট খেলেছে প্রত্যেকটা টেস্টে মানে ওকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, আপনি আমি কথা বলি, সেটা কিন্তু সুবিচার করেছে প্রত্যেকটা টেস্টে। পাকিস্তানের ফ্ল্যাট ট্র্যাক থেকে ডেড উইকেট থেকে শুরু করে আপনার স্পোর্টিং উইকেট থেকে, হ্যাঁ এভরি জায়গায় যে ও যে একটা ফাস্ট অ্যান্ড মানে ও গতি, আমরা যেটা নিয়ে ওর নিয়ে কথা বলি যে ও অনেক ফাস্ট বোলার, অ্যাগ্রেসিভ, বাউন্সার, হিট দ্য ডেক হার্ড, ও প্রত্যেকটা। আর এবং ওর সবচেয়ে বেশি আমার একটা জিনিস ভালো লাগে ভাইয়া, অনেক বোলার আছে ধরেন মনে করলেন ওভারে আপনার 2টা এফোর্ট বল করে, 3টা এফোর্ট বল করে, ও ম্যাক্সিমাম কিন্তু আপনি যেটা আপনি ও দেখবেন যে ও অন দ্য রাইজ এবং এফোর্ট বল করেই যাচ্ছে এই জিনিসটা একই গতিতে, এই গতিটা ধরে রাখার যে ওর এই জিনিসটা আমার খুব পছন্দ। বাট বিসিবির এই ওর প্রতি আমার কাছে মনে হয় ওর একটু এক্সট্রা টেক কেয়ার করা উচিত এবং ওকে ওয়ার্কলোড ম্যানেজ এবং হচ্ছে হলো ওকে সুন্দরভাবে টেক কেয়ার করা। যে আমরা যেমন আপনি যখন ইন্ডিয়ার এত টেকনোলজি এত ভালো, সবকিছু ভালো, বাট বুমরা কিন্তু ইনজুরিতে কিন্তু এখন পড়তেছে। তা আমাদের কিন্তু নাহিদ রানার মতো এক্সপ্রেস পেস বোলার কিন্তু বাংলাদেশে এখন আপাতত নাই, তো ওর স্পেশাল টেক কেয়ার আমাদেরকে নিতেই হবে। জি, এবং যেহেতু সিলেটে খেলা হচ্ছে সেজন্যই মূলত নাহিদ রানাকে ছাড়া হয়নি। যেহেতু আমরা জানি যে এই টেস্টের পরে তিনি চলে যাচ্ছেন পিএসএল খেলতে, সেক্ষেত্রে যখন ঢাকায় খেলাটা হবে, অর্থাৎ দ্বিতীয় টেস্টের কথা বলছি, তখন খুব অবধারিতভাবেই পেসারদের সংখ্যাটা কমে যাবে। সেই সংখ্যাটা কত হতে পারে রাতুল? একটা দুইটা হবে, বাট আমি আপনাকে একটা কথা বলতে চাই ভাই, যে এই পেস বোলিং ইউনিটটা নিয়ে বাংলাদেশের যে আজকে যে এখন যে আল্লাহর রহমতে যে চেঞ্জটা আসতেছে, এই চেঞ্জটা যে সেট আপ করছে এবং মাইন্ডসেটটা যে করেছে তার ব্যাপারে কিন্তু কথা বলা হয় না। সেটা হ্যাঁ বলতে পারেন। মমিনুল হক সৌরভ, ও যখন নিউজিল্যান্ডের টেস্টটা জিতেছে, ওকে নিয়ে কিন্তু কথা হয় না। কিন্তু আপনি সাধারণত টিভিতে দেখবেন ও চুপচাপ থাকে, তো ওকে নিয়ে কথা হয় না। কিন্তু এই পেস বোলিং সেটআপ আমি অনেকের সাথে কথা বলেছি, হাসানের সাথে কথা বলছি, মুস্তাফিজের সাথে কথা বলছি, ওরা আমাকে যখন সৌরভ ভাই যখন ক্যাপ্টেন ছিল, তো এবাদত সবাই মমিনুল ভাইয়ের প্রতি একটা অন্যরকম হ্যাপিনেস ছিল। আমি তখন জিনিসটা বের করতে খুব স্বাধীনতা দিতেন পেসারদের, বের করার চেষ্টা করতাম আসলে কেন তোমরা এত হ্যাপি কেন, ভাই আমাদের সবসময় খোঁজ খবর নাই যে, এবং ভাই আমাদেরকে অনেক ইন্সপায়ার করে যে এই কাজটা করো, ওয়ার্কলোড ম্যানেজ করো। মানে যেটা এই জিনিসটা আগে আসতো না। উনি সৌরভ পেস বলার নিয়ে, বেশি বলার নিয়ে খেলা পছন্দ করে, স্পোর্টিং উইকেটে খেলা পছন্দ করে। তো ক্রেডিট হ্যাজ টু গিভ মমিনুল হক, এটা এখানে অস্বীকার করার কিছু নেই, বাট এটা আসে না, ওর নামটা আসে না। বাংলাদেশে পেস ইউনিক যে এখন যে টপ 5 জনের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে যদি আসে, এটার ক্রেডিট মমিনুলকে দিতেই হবে। কারণ এই পেস বোলিং ডিপার্টমেন্টটা নিয়ে কিন্তু বাংলাদেশের মানে আপনি যদি বলেন 90% কিন্তু মানে কনফিডেন্স ছিল না, এই কনফিডেন্সটা এখন 90% আছে। এখন কিন্তু আমরা স্পিনের থেকে কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন যে পেস বোলিং ইউনিটটা আমাদের ভালো। বাট একটা টাইমে কি হতো, আমরা স্পিনিং এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা জানতাম যে আমরা একটা স্পিনিং টিম, ব্যাটিং করতে পারি, স্পিন ভালো। বাট এখন কিন্তু আপনি যে কোনো দেশকে জিজ্ঞেস করবেন, আমাদের তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজ, তারপর হাসান মাহমুদ, এবাদত, আপনার খালেদ এবং পাইপলাইন অনেক পেস বোলার আছে, তো ক্রেডিট হ্যাজ টু গিভেন। জি, একটা বিষয় একটু এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে এখনো পর্যন্ত। পেসারদের যিনি কোচ হতে চলেছেন তার নামটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। বেশ কয়েকটি নাম আছে, ওমর গুল, শন টেইট, এই ধরনের কিছু, আবার অ্যালেন ডোনাল্ডকে ফিরে আনার একটা কথা শোনা যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে কোন সাবকন্টিনেন্টের কোচ হলে ভালো হয়, নাকি সাবকন্টিনেন্টের বাইরে? ভাইয়া আমি তো পেস বোলার না, আমি তো ব্যাটসম্যান। বাট আমি তাসকিনের সাথে 2-3 জনের সাথে যে কথা বলেছি, ওরা অ্যাডেল ডোনাল্ডের প্রতি অনেক হ্যাপি ছিল, এবং ওরা যখন অ্যাডেল ডোনাল্ড যখন যায়, ওরা মানে খুব ফ্রাস্ট্রেটেড ছিল মানে ওর সাথে কাজ করে, এবং ও যেভাবে আন্ডারস্ট্যান্ডিং নিজের ওন করেছে সেই বিষয়টা। এবং অ্যালেন ডোনাল্ডও তিনি যে আসলে খুব খুশি মনে গিয়েছেন তা নয়, এবং তিনিও খুব ফিল করেন বাংলাদেশ দলকে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। বাংলাদেশ দল, আমরা রুদ্রর কাছ থেকে শুনছিলাম যে অন্তত 350-400 রান যদি করতে হয়। আপনার কাছে কি মনে হয় এই ম্যাচটা কিভাবে বের করা সম্ভব বাংলাদেশে? ভাই 400 রান করতে হলে আপনার 3.5টা সেশন ভালো খেলতে হবে। এক একটা সেশনে আপনার 30 ওভার হয়, বাট বৃষ্টির জন্য 25 ওভার থেকে 27 ওভার হবে, তো আপনার 75 ওভার হয়। যদি 3.5টা সেশন আপনি হিসাব করেন, 75টা 80 ওভার হয়। তো 80 ওভার আমাদের ভালো ব্যাটিং করতে হবে। আপনি যদি স্ট্রেট ফরওয়ার্ড আমাকে কোয়েশ্চেন করেন, এটা অনেকে বুঝবে না এই জিনিসটা, যারা ক্রিকেট প্লেয়ার আপনারা যারা আছেন তারা বুঝবে।
আমাদের 80 ওভার এখন থেকে শুরু করে আমাদের 70 ওভার ভালো ব্যাটিং করতে হবে। Exactly. আমরা 70 ওভার ভালো ব্যাটিং করলে আমরা টেস্টে কামব্যাক করব। জি, আমরাও আসলে দেখতে চাই যে 70 ওভার আমরা খেলতে পারি কিনা, যারা দুইজন ব্যাটার আছেন তাদের, কিংবা পরবর্তীতে যারা নামবেন, আসলে মিডল অর্ডার যেহেতু খুব একটা ভালো করতে পারছে না, তাদের একটা সুযোগ রয়েছে এই দ্বিতীয় টেস্টে, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর। আমরা নিশ্চয়ই দেখবো আসলে বাংলাদেশ ঘুরে যেতে পারে কিনা। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।